আমরা যেখানে শেষ করেছিলাম সেটা কি ছিল? সিনক্রোনাস মোটরের কিছু কন্ট্রোল অপশন আমরা দেখেছিলাম, তাই না? অর্থাৎ কিছু ডাইনামিক্স আমরা আলোচনা করেছিলাম। একটা ছিল কনস্ট্যান্ট, নট কনস্ট্যান্ট ফিল্ড কারেন্ট রেখে যদি আমি লোড চেঞ্জ করি তাহলে কি হয়? অ্যান্ড অ্যানাদার ওয়ান ওয়াজ ছিল যে লোড কনস্ট্যান্ট রেখে যদি আমি ফিল্ড কারেন্ট অর্থাৎ এক্সাইটেশন ভ্যারি করি তাহলে কি হয়? সেখান থেকে আমরা লাস্ট যে টপিকটা আলোচনা করেছিলাম সেটা হলো synchronous motor V curve, which is very important for synchronous machine. And lastly, আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, draw the vector diagram of a synchronous motor when running at unity power factor. আশা করি আপনারা করতে পেরেছেন। ওকে, বিকজ ইটস ভেরি সিম্পল। বিষয় যেটা ছিল এই যে IA, ওকে, এই IA কে এই V বরাবর যদি আমি আনি তাহলে আমার ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হবে, তাই না? তো এটাই আমি আপনাদেরকে করতে বলেছিলাম। আসলে চেক করার কিছু নেই। আশা করি আপনারা পারবেন। এখন দেখেন, আজকে আমরা একটা ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। এটা আলোচনাই বলতে হবে, বিকজ এভাবে অঙ্ক হয় না, অঙ্ক করতে হয়, ঠিক আছে? তো এই অঙ্কটা একটু আপনারা মনোযোগ দিয়ে দেখেন, দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে এই অঙ্কতে যেটা বলতে চেয়েছে, হুইচ ইজ আমরা যে গত 2 দিন যে ডাইনামিক্স গুলো নিয়ে আলোচনা করলাম, ওকে, সেটাই এই অঙ্ক দুটো যদি আপনারা একটু দেখেন তাহলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো অঙ্ক আমরা প্রথমে একটু পড়ে দেখি যে অঙ্কটা থেকে কি কি ইনফরমেশন আমরা বের করতে পারি। সো প্রথমে দেখেন, a 208 volt 45 kVA 0.8 power factor leading delta connected 60 hertz synchronous machine has a synchronous reactance of 2.5 ohm and a negligible armature resistance. Its friction and windage losses are 1.5 kilowatt and its core losses are 1 kilowatt. Initially, the shaft is supplying a 50 horsepower load and the motor's power factor is 0.8 leading. Okay. তাহলে দেখেন কি কি ইনফো আমরা এখান থেকে পেতে পারি। ভেরি ইজি। প্রথম কথা, ইনিশিয়ালি মোটরটা ডেল্টা কানেক্টেড এবং সে 0.8 পিএফ লিডিং অবস্থায় রয়েছে, যার আর্মেচারকে আমি নেগলেক্ট করতে পারি, আর্মেচার রেজিস্ট্যান্সকে, যার রিঅ্যাক্ট্যান্স খুব আমার বেশি না, 2.5 ওহম, এবং সে ইনিশিয়ালি একটা 15 হর্স পাওয়ার লোডকে সাপ্লাই করতেছিল এবং পাওয়ার ফ্যাক্টর ছিল 0.8 লিডিং। ওকে, সো ব্যাপারটা একটু আমরা এখন দেখার চেষ্টা করি এবং এটার সঙ্গে আরো যে আমার ইন্টারনাল যে লস গুলো ছিল সেগুলো দেওয়া ছিল। এখন দেখেন অঙ্কটার মধ্যে কি কি চেয়েছে। এক নম্বর চেয়েছে sketch the phasor diagram of this motor and find the values of IA, IL and EA. Okay. Number 2 চেয়েছে assume that the shaft load is now increased, অর্থাৎ 15 হর্স পাওয়ার থেকে 15 হর্স পাওয়ার থেকে এখন 30 হর্স পাওয়ারে যাবে, তাহলে কি চেঞ্জ হবে সেটা আমরা দেখব এবং এই চেঞ্জের সাথে সাথে আমরা IA, IL এবং EA as well as the power factor কি হয় সেটা দেখব। তার মানে দেখেন, আপনারা বুঝতেই পারতেছেন যে এটা কোন কেস। সকল কন্ডিশন থাকবে রেটেড কন্ডিশন অবস্থায় এবং আমরা যেটা চেঞ্জ করব which is the load. ওকে, এখন খেয়াল করে দেখেন। ওকে, তো আমরা অঙ্কটা যদি একটু দেখি তাহলে দেখেন, জাস্ট খালি দেখার জন্য একটু দেখা, আপনারা একটু চিন্তা করলেই হবে। নেক্সট যখন হাতে অঙ্ক আমরা করব তখন এগুলো আরো ভালো মতো আপনাদের মাথায় ঢুকবে। ওকে, এগুলো হলো বইয়ের এক্সাম্পলের অঙ্ক,
পরীক্ষায় আমি বইয়ের এক্সারসাইজ থেকে দেই, তার মানে আপনাদের এক্সারসাইজটাকেও সলভ করতে হবে। তো খেয়াল করে দেখেন, পি আউট সমান সমান কি দেখেন, ইনিশিয়ালি সে 15 হর্স পাওয়ার লোডকে সাপ্লাই করতেছিল, ওকে। তাহলে দেখেন সেখান থেকে 15 হর্স পাওয়ার ইন্টু 0.76 কিলোওয়াট পার হর্স পাওয়ার, এর মানে কি আমরা জানি 1 হর্স পাওয়ার ইকুয়ালস টু 746 ওয়াট, ওকে, হুইচ ইজ 0.76 কিলোওয়াট। তো সেখান থেকে দেখা যাচ্ছে পি আউট হলো গিয়ে আমার ইনিশিয়ালি 11.19 কিলোওয়াট। তাহলে পি ইন কত হবে, পি আউটের সঙ্গে লসগুলো যদি আমি যোগ করি, তো সেই সব লসগুলো দেওয়া ছিল দেখেন 1.5 কিলোওয়াট, ওকে, 1 কিলোওয়াট অ্যান্ড 0 কিলোওয়াট কি ধরেছি, যেহেতু আমি যে আর্মেচার রেজিস্ট্যান্স নেই, তার মানে আর্মেচার যে কপার লস হুইচ ইজ 0, ওকে, সেটাকে আমি বলেছিলাম ওই যে পি ইলেকট্রিক্যাল লস, সেটা আমার 0। তাহলে দেখেন ইনপুট পাওয়ারটা আমি কত পেলাম, 13.69, ওকে। তো সেখান থেকে যেহেতু মোটরের পাওয়ার ফ্যাক্টর 0.8 লিডিং ছিল এবং এটা 3 ফেজ মোটর, ডেল্টা কানেক্টেড মোটর, সো আমি এখান থেকে কারেন্ট বের করতে পারি IL ইকুয়ালস টু √3 পি ইন ডিভাইডেড বাই √3 ভিটি কস থিটা, সেখান থেকে আসে 47.5 অ্যাম্পিয়ার, ওকে। এবং দেখেন যেহেতু এটা ডেল্টা কানেক্টেড, ওকে, তাহলে আর্মেচার কারেন্ট কি হবে, IL বাই √3, মানে ফেজ কারেন্ট আর কি, with 0.8 leading power factor, which gives the result IA সমান সমান 27 পয়েন্ট অ্যাঙ্গেল হলো গিয়ে 27.4, অ্যাঙ্গেল হলো 36.87। এগুলি করতে করতে এমনি চলে আসে আর কি। সো এগুলোর মধ্যে আসলে তেমন বোঝার কিছু নেই। পরের পেজে যদি আমরা একটু দেখি, কারশফস ল ইউজ করে আমাদের সেই যে ই এর যে ইকুয়েশনটা ছিল, আমরা জানি ই এর সমান সমান V5 মাইনাস JXS IA। তো V5 দেখেন ইউজুয়ালি কোনো কিছু যদি আমরা না বলে দেই, অঙ্কের মধ্যে দেখেন টার্মিনাল ভোল্টেজ যেটা 208 ভোল্ট বলা আছে, এটাকে আমরা ইউজুয়ালি সবসময় ধরে নিব যে দিস ইজ দ্য জিরো অ্যাঙ্গেল, ওকে। টার্মিনাল ভোল্টেজকে অলওয়েজ আমার রেফারেন্স অ্যাঙ্গেল অর্থাৎ হরাইজন্টাল জিরোতে ফেলানো হয়, সেখান থেকে বাকি ক্যালকুলেশন করা হয়। তো বাকি ভ্যালুগুলো আমি বসাই দেখেন IA JXS ভ্যালুগুলো বসাই দিলাম, দিয়ে আমি পেলাম ই এর সমান সমান 255 অ্যাঙ্গেল মাইনাস 12.4। তার মানে দেখেন আমি যদি 0 থেকে ড্র করি, ওকে, তাহলে ই এর পজিশনটা যেহেতু মাইনাস অ্যাঙ্গেল এইদিকে আর পজিটিভ অ্যাঙ্গেল হলো এইদিকে, আই এটা আমার এইখানে এবং ই এটা আমার এইখানে, V5 এবং ই এর মাঝখানের অ্যাঙ্গেল ডেল্টা, এবং আমি এখানে দেখেই বুঝতে পারতেছি ডেল্টার ভ্যালু 12.4। এখন দেখেন এটা ছিল ইনিশিয়াল কন্ডিশন, ওকে। এই বইতে যতগুলো এক্সাম্পলের ম্যাথ দেওয়া রয়েছে সবগুলোই কিন্তু একদম প্র্যাকটিক্যাল সিনারিও থেকে নেওয়া। সো প্রতিটা জিনিস মানে একদম প্র্যাকটিক্যালি যে ব্যাপারটা ঘটবে, ডাইনামিক্সে যে চেঞ্জটা আসবে, এই ম্যাথগুলো সলভ করলে আপনি একই জিনিসই পাবেন, ওকে। এখন দেখেন বিতে বলেছিল এই জেনারেটরের উপরে আমি এখন লোডকে ইনক্রিজ করব। কত ইনক্রিজ করব, ইনিশিয়ালি ছিল 15 হর্স পাওয়ার, সেটা এখন হয়ে গেল 30 হর্স পাওয়ার, ওকে। তো আমরা জানি এটা সিনক্রোনাস যেহেতু মোটর, সো এর তো স্পিড ফল করবে না। যেটা ঘটবে লোড চাপানো মাত্রই মোমেন্টারিলি একটা হোঁচট খাওয়ার মতো অবস্থা হবে, ওকে। সেই হোঁচট খাওয়ার সময়তেই এর ইনডিউসড ইএমএফ অ্যাঙ্গেলটা শিফট হবে, অর্থাৎ আমরা জানি যে লোড বাড়লে ডেল্টা বাড়ে, সো ডেল্টা সামনে সরে যাবে এবং মোটরটা আবার আগে যে সিনক্রোনাস স্পিডে ঘুরতেছিল সেই স্পিডে ঘুরতে থাকবে, ওকে। এটা হলো যে আমরা যদি খালি চোখে দেখি, অ্যাকচুয়ালি মেশিন মডেল যদি করেন তখন আপনারা দেখতে পারবেন আসলে রোটর অ্যাঙ্গেল যেটা, সেটা ব্যাক অ্যান্ড ফোর্থ একটু সুইং করবে, সুইং করে একটা নতুন স্টেডি স্টেট পজিশনে যায় ফিক্স হবে। এবং এই ডিস্টারবেন্স টাইমটুকু বাদ দিয়ে, যেটা খুব সামান্য, ওকে, কয়েক মিলি সেকেন্ড বা সেকেন্ডের কম হবে, সো ওর পরে সে আবার নর্মালি স্টেডি স্টেট আর হেলদি কন্ডিশনে সে রান করতে থাকবে উইথ সিনক্রোনাস স্পিড। এখন দেখেন, সো এই ডায়াগ্রাম থেকে আমরা দেখতে পাই যে আমরা যদি এখন
শ্যাফটের উপরে লোডটা ইনক্রিজ করি, সো আমরা এখনো কিছু জানি না, ক্যালকুলেশন ধরেন কিছুই করি নাই, তো আমরা বুঝতেই পারতেছি প্র্যাকটিক্যালিটি কি ঘটবে, এই ডেলটা অবশ্যই ইনক্রিজ করবে, তার মানে এটা অবশ্যই সরে আসবে, এবং যেহেতু আমি ফিল্ড কারেন্টে হাত দিই নাই, তার মানে এর ম্যাগনিটিউড আগে যা ছিল তাই থাকবে, অনলি অ্যাঙ্গেলে চেঞ্জ হবে। অন দ্য আদার হ্যান্ড আয়ের ক্ষেত্রে কি হবে, আমরা জানি লোড বাড়লে আই এর ম্যাগনিটিউড বাড়বে, তাই না, এবং অ্যাঙ্গেলটাও কি হইতে থাকবে আস্তে আস্তে, আমরা জানি কি লিডিং থেকে লোড যত বাড়ে সে আস্তে আস্তে ল্যাগিং এর দিকে যায়, তাই না, তার মানে থিটার অ্যাঙ্গেলটাও কমতে থাকবে। এটা হলো আমরা অঙ্ক করার আগে কিন্তু বুঝতেছি যে এই জিনিসগুলো আমাদের আসার কথা, এখন আমাদেরকে দেখতে হবে যে ম্যাথমেটিক্যালি সেইটা বসালে সেটা আসে কিনা। ওকে, সেটি আবার করা হয়েছে, দেখেন যেটা অলরেডি এখানে ড্র করা হয়েছে, এটা কিন্তু আসলে এই পরে অঙ্কটা করে পাওয়া, হ্যাঁ, এটা কিন্তু আগেই পাওয়া যায়নি। তো দেখেন আবার আগের মতো হিসাব করা হচ্ছে, পি ইনটা তাহলে কত, সবই আগের মতোই ছিল, জাস্ট খালি পি আউটের ভ্যালুটা বেড়েছে, সো 24.88 কিলোওয়াট হলো এখন আমার পি ইন, এবং আমরা জানি পি সমান সমান এই ইকুয়েশন, পাওয়ারের ইকুয়েশন, সেখান থেকে আমি ডেল্টার ভ্যালুটা বের করে নিতে পারি। ওকে, কত আসে দেখেন, ইনিশিয়ালি লোড বাড়ানোর আগে ছিল -12.4, এখন হয়ে গেল কত, -23 ডিগ্রি, তার মানে আমাদের থিওরির সাথে মিল আছে। এখানে যদি আপনারা কেউ উল্টাপাল্টা ভ্যালু পাইতেন, ওকে, ধরেন একজন পাইলেন যে অ্যাঙ্গেল বাড়ার বদলে অ্যাঙ্গেল কমে গেছে, তাহলে আপনি নিশ্চিত থাকেন হয় আপনি ক্যালকুলেশনে ভুল করেছেন অথবা আমি অঙ্কের মাঝখানে কোথাও ভুল করেছি, বিকজ অঙ্ক আমি যাই দিই না কেন আমার এই ডাইনামিক্স মিলতে হবে। এরপরে দেখেন ইন্টারনাল জেনারেট ইএমএফ তো বের হয়ে গেল, এখানে একটা ভুল আছে দেখেন, এই যে 355 না, এটা 255 হবে, এটা সবাই ঠিক করেন। এই যে দিস ইজ নট 355, বিকজ ই এর ম্যাগনিটিউড চেঞ্জ হবে না, ই এর সব জায়গায় 255, এটা দেখে আবার মানে হতভম্ব হয়ে যায় না কি হইলো আর কি, ঠিক আছে। এখন দেখেন আয়ের ভ্যালু আমরা গত ক্লাসে বলেছিলাম আয়ের সমান সমান কি ভি5 মাইনাস ই এ জে এক্সএস ডিভাইড বাই জে এক্সএস, তো সেখান থেকে আমার আয়ের একটা ভ্যালু আসবে। আয়ের ভ্যালুটা কি আসতো খেয়াল করে দেখেন, এর ম্যাগনিটিউডটাও বেড়েছে, ইনিশিয়াল কত ছিল আমাদের 27.4, অ্যাঙ্গেল ছিল 36.87 ডিগ্রি অ্যাডভান্স, তাই না, এখন দেখেন ম্যাগনিটিউডটা বেড়েছে 41.2, অ্যান্ড অলসো অ্যাঙ্গেলটা রিডিউস হয়েছে, ওকে, কত হলো 15 ডিগ্রি, তাই না, তার মানে দেখেন রিয়েল পাওয়ার বাড়তেছে, বিকজ ওই যে আমরা যদি ভি আই কস থেটা সেই ইকুয়েশনের মধ্যে দেখেন আই এর ম্যাগনিটিউড বাড়তেছে, আর অ্যাঙ্গেল কমা মানে কি কস থেটার ভ্যালু বাড়া, তাই না, বিকজ কস জিরোর মান 1, তাহলে দেখেন দুইটা মিলেই ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেল, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল দুইটাই বাড়তেছে, তার মানে টোটাল পাওয়ার আমার কিন্তু ইনক্রিজ হচ্ছে, তার মানে আমাদের থিওরি ঠিক আছে। তাহলে এটা যদি হয় ফেজ কারেন্ট, লাইন কারেন্ট হবে এত, দ্য ফাইনাল পাওয়ার ফ্যাক্টর উইল বি কি হবে, এই অ্যাঙ্গেল তো এটাই পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, সো -15, এখনো যেহেতু সে লিডিং পজিশনে আছে। আপনাদের যদি এই অঙ্ক দেখে বুঝতে অসুবিধা হয়, জাস্ট ড্র দ্য ভেক্টর ডায়াগ্রাম, ওকে, ভেক্টর আঁকলেই দেখতে পারবেন, এই যে ধরেন এই যে কথাটা যে সে লিখলো 0.966 লিডিং, আপনি হয়তো মাইনাস দেখে আপনার মাইনাস অ্যাঙ্গেল কোথায় -15, হ্যাঁ, এটা দেখে আপনি বুঝতে পারতেছেন না আর কি, হ্যাঁ, ডাজন্ট ম্যাটার, আপনি ভোল্টেজের এই ভেক্টরটা দেখবেন, কারেন্টের ভেক্টরটা দেখেন সে কোথায় আছে, ওকে, সেই অনুযায়ী বসাই দিবেন। যেমন এরা এই বই অনুযায়ী এরা মাইনাস সাইনটা দেয় হলো লিডিং বোঝানোর জন্য আর কি, ঠিক আছে, সে কারণে এটা দেওয়া হয়েছে আর কি, সো সমস্যা নাই, লিড ল্যাগ আপনারা ভেক্টর ড্র করে দেখতে পাবেন আর কি। এখন খেয়াল করে দেখেন যে এই অঙ্কটা কারো কি বুঝতে কত সমস্যা আছে? অঙ্কটা ছিল আমাদের ওই যে প্রথম সিনারিও, যখন সব রেটেড কন্ডিশনে রান করবে, ফিল্ড কারেন্টও আমার কনস্ট্যান্ট থাকবে, আই শ্যাল ভ্যারি দ্য লোড, অর্থাৎ ইনক্রিজ দ্য লোড, কি ঘটবে, এবং আমরা জানতাম লোড ইনক্রিজ যদি আমি করি
টর্ক অ্যাঙ্গেল ডেল্টার ভ্যালু বাড়বে, আয়ের ম্যাগনিটিউড বাড়বে, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলটা কমবে। ওকে, সো তাই হয়েছে। এবং আয়ের যদি বৃদ্ধি পায় ম্যাগনিটিউড, করেসপন্ডিং আয়ের যে এক্সেস ড্রপ সেটা বৃদ্ধি পাবে। ওকে, তাহলে দেখেন অঙ্কটা আসলে আমাদের থিওরিকে স্যাটিসফাই করে। এবার 2 নম্বর অঙ্কটা আমরা একটু আসি। আমি 1 মিনিটের একটু বিরতি নিচ্ছি, এবং পরে আমরা আলোচনা করব। ওকে স্যার। আচ্ছা, আমরা এবার পরের অঙ্কটা দেখি। দ্বিতীয় অঙ্কটা আমাদের যেটা রয়েছে, এটা হলো আমাদের লোডকে কনস্ট্যান্ট রেখে যদি আমরা ফিল্ড কারেন্ট ভ্যারি করি তাহলে কি ঘটে। ওকে, এবং এই চেঞ্জগুলো বোঝার জন্য অঙ্কের দেখবেন যে রেটেড ভ্যালু যেগুলি রয়েছে সেগুলি সব সেম টু সেম আগেরটাই দেওয়া রয়েছে। ওকে, তো আমরা একটু অঙ্কটা দেখি। দ্য 28 ভোল্ট 45 কেভিএ 0.8 পিএফ লিডিং, দেখেন সেম আগেরটার মতোই, ডেল্টা কানেক্টেড 60 হার্টজ সিনক্রোনাস মোটর of the previous example supplying 50 horsepower load with an initial power factor 0.85 lagging. The field current IF at this condition is 4 ampere. অর্থাৎ ইনিশিয়াল কন্ডিশনে যখন সে 15 হর্স পাওয়ার লোডকে সাপ্লাই করতেছিল তখন তার ফিল্ড কারেন্ট ছিল 4 অ্যাম্পিয়ার। এই ইনফোটা কিন্তু আগের অঙ্কে ছিল না, যে ফিল্ড কারেন্টের ইনফোটা। ওকে, সো এই অঙ্কে নিশ্চয়ই দরকার আছে বলে তারা দিয়েছে। সো পরীক্ষায় আমি আপনাদেরকে বিভিন্ন ইনফো দিতে পারি। হ্যাঁ, কখনো এটা ধরে নিন না, ধরেন একটা তথ্য কোনো প্রয়োজন নাই, তবু আমি দিতেই পারি। ওকে, আপনাদের মাথায় একটা জিনিস চট করে চলে আসে যে এই ইনফোটা দেওয়া আছে, নিশ্চয়ই এটার কোনো দরকার আছে। হ্যাঁ, দরকার নাও থাকতে পারে, এমনি মন চাইছে দিয়েছি, এরকম হইতে পারে আর কি। হ্যাঁ, আবার অনেক সময় এটা আপনাদের মাথায় কাজ করে যে কোনো একটা ইনফরমেশন হয়তো অন্য কোনোভাবে দেওয়া আছে, কিন্তু আপনারা সেটা চিন্তা না করে অস্থির হয়ে পড়েন, স্যার ভ্যালু মনে কোনোটা বাদ গেছে, এবং অ্যাজ এ রেজাল্ট যেটা করেন ওই যে কোশ্চেন দেখে কোশ্চেনের মধ্যে ভুল আছে বা এরকম কিছু বলে পাঠান, বাট পরবর্তীতে জানানো হয় যে না, কোশ্চেন যা ছিল তাই আছে। ওকে, এটাও কখনো কখনো ঘটে। সো আসলে আমরা এখন অঙ্কটা দেখি। অ্যাজ ইউজুয়াল আগের মতোই দেখেন, কোনো চেঞ্জ নাই। পি আউট আগের অঙ্কের এ পার্টের মতো দেখেন 19.19 কিলোওয়াট। এখানেও দেখেন আর্মেচারকে নেগলেক্ট করা হয়েছে, সো ইলেকট্রিক্যাল লস 0, 13.69 কিলোওয়াট। এখন দেখেন মোটর পাওয়ার ফ্যাক্টর 0.85 ল্যাগিং, সো সেখান থেকে আয়ে বের হইলো। এখানে আবার আগের বার যেমন আমরা অঙ্কটা করেছিলাম অন্য ফর্মুলা দিয়ে, এবার আমরা করলাম ওই 3 VI cos θ দিয়ে, কোনো সমস্যা নেই। ওকে, সেখান থেকে সরাসরি বের হয়ে গেল 25.8 অ্যাম্পিয়ার। ওকে, ফেস কারেন্ট। সো এখন দেখেন এই অ্যাঙ্গেল, কারেন্টের অ্যাঙ্গেল কি হবে, ইনিশিয়াল পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল যেটা, সেটাই দেখেন করা হয়েছে 25.8 অ্যাঙ্গেল মাইনাস 31.8 অ্যাম্পিয়ার। ওকে, এটা অ্যাঙ্গেল, এটা হলো ম্যাগনিটিউড, এটা হলো আমার ফেস কারেন্ট। সো আমি আই এটা পেলাম। সো আই এটা কেন দরকার, বিকজ নাম্বার 1 আমি বলেছিলাম ইনিশিয়াল ফেজার ডায়াগ্রাম অফ দ্য মোটর অ্যান্ড দ্য ফাইন্ড দ্য ভ্যালুজ অফ আই এ এবং ই এ। মানে আই এটা বের হয়ে গেল, এরপরে ই এটা বের করতে হবে কারশফস ল দিয়ে। ওকে, কারশফস ল দিয়ে আমি ই এটা বের করবো, এরপরে আমি ফেজারটা ড্র করব। তাহলে দেখেন বাই কেভিএল ই এর সমান সমান আগের মতো করে আসলো কত, 182 অ্যাঙ্গেল মাইনাস 17.5। এখন যদি আমি ভেক্টরটা ড্র করি অ্যাজ ইউজুয়াল দেখেন ভি কে আমি রাখবো সেই আমার হরাইজন্টাল 0 পজিশনে। পজিটিভ অ্যাঙ্গেল মানে আমি ক্লকওয়াইজ, আর নেগেটিভ অ্যাঙ্গেল মানে অ্যান্টি ক্লকওয়াইজ। আমি ভুল বললাম, পজিটিভ অ্যাঙ্গেল মানে অ্যান্টি ক্লকওয়াইজ, নেগেটিভ অ্যাঙ্গেল মানে ক্লকওয়াইজ। ওকে, ঘড়িতে এইদিকে ঘুরে। ওকে, সো মাইনাস মানে এইদিকে যেতে হবে। তো দেখেন ই এ আমি পেলাম কত, মাইনাস 17.5। তাহলে দেখেন 17.5টা আসলে ধরেন এইখানে। ওকে, তার সঙ্গে আমার আই এ এক্সেস ড্রপটা যোগ হয়ে আমি তো পাই মানে মাইনাস। ওকে, করে আমি পাই হলো আমার ভি ফাই। ওকে, মিলে গেল।
ইনিশিয়ালি আই এটা ছিল আমার আই এ, দেখেন ইনিশিয়ালি আমার আই এটা ছিল কোথায়, এখানে এই যে আই এটা দেখাচ্ছে ইনিশিয়ালি, এটা আই এর লাইন আর কি, ঠিক আছে। সো ই এ করেসপন্ডিং আই এ এইখানে ছিল, এই যে আই এ, এই যে আমার ই এ, ওকে। এখন দেখেন এইখানে একটু ড্রপের এইখানে যে প্রাইম সাইনের সাথে কিন্তু মিলতেছেন আর কি, হ্যাঁ। তার মানে দেখেন এই ভেক্টর ডায়াগ্রামটা একটু দেখার বিষয় আছে, ঠিক আছে কিনা। বিকজ আমরা জানি যখন আমরা ইনিশিয়ালি দেখেন এই আই এটা হওয়ার কথা না, ইনিশিয়ালি যেটা হবে আমার প্রাইম, তাই না, যদি নর্মালি থাকতো। কিন্তু একটা যেহেতু আমার এই ফিল্ড চেঞ্জের অঙ্ক, সো এখানে ইনিশিয়ালি আমার লিডিং না ল্যাগিং সেটা বলে দেওয়ার কথা। দেখেন এই যে দেখেন বলে দিছে ইনিশিয়ালি 0.85 ল্যাগিং, ওকে। এটা কিন্তু আগের অঙ্কের চেয়ে ডিফারেন্স, কারণ আমি যদি ইনিশিয়ালি এখানে লিডিং রাখতাম তাহলে এক্সাইটেশন আমি যেহেতু বাড়াচ্ছি বলতে বলতে চাচ্ছি, মানে সেটা অঙ্কের মধ্যে আমি দেখাবো, সে আরো লিডিং পজিশনে যাইতো। সো ইনিশিয়ালি মোটরটা আসলে ল্যাগিং ছিল, তার মানে ডায়াগ্রামটা ঠিকই আছে। দেখেন এটা হলো গিয়ে আমার আই এ ল্যাগিং পজিশনে আছে, করেসপন্ডিং ই এ আমি এটা পেলাম, ওকে। এখন দেখেন এই ই এর সঙ্গে যদি আমি আই এ প্রাইম তো যোগ হওয়ার কোনো কারণ নাই, ওকে। তার মানে এইখানে একটু ভুল হয়ে গিয়েছে। দেখেন এইটাকে আমি বলবো আই এ এক্সএস, আর এটা হবে আমার প্রাইম, যেহেতু ই এ প্রাইমের সঙ্গে যুক্ত হয়েছে। সো ব্যাপারটা কি আপনারা বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। এখন দেখেন আমার আই এটা আগের পেজে পেলাম, এবার আমি ই এটা পেলাম, সো আমি ভেক্টর ড্র করা আমার শেষ। এই যে আমার আই এ, এই যে আমার ই এ, এবং এই আই এ এক্সএস ড্রপ দিয়ে আমি পেলাম ভি ফাই, ওকে। প্রাইমটা চেঞ্জ করে নিন আপনারা। এখন দেখেন আমাদের ম্যাগনেটাইজেশন কার্ভের হেল্প লাগবে, অথবা আমাদের এখানে ভ্যালুটা অন্য কোনোভাবে বের করা যায় কিনা সেটা দেখতে হবে আর কি, ঠিক আছে। আমি যদি ধরেন ফ্লাক্স ইনক্রিজ করি, ফ্লাক্স ইনক্রিজ করা মানে সরাসরি ইএ চেঞ্জ হবে, তাই না। তো ইএ কতখানি চেঞ্জ হয় এটা আমরা পরের অঙ্কগুলোয় দেখবো, উই ক্যান ইউজ ম্যাগনেটাইজেশন কার্ভ। কিন্তু এখানে আমরা ম্যাগনেটাইজেশন কার্ভ ইউজ করি না, এখানে সরাসরি একটা লিনিয়ার রিলেশনশিপ ধরে দেওয়া হয়েছে, ওকে। অ্যাকচুয়ালি ম্যাগনেটাইজেশন কার্ভটা যদি আপনারা একটু দেখেন, স্যাচুরেশনের আগে তো লিনিয়ার থাকে, তাই না। মনে আছে ম্যাগনেটাইজেশন কার্ভ? আমি একটু মনে করে দিব। এই যে ধরেন ম্যাগনেটাইজেশন কার্ভ কি, এখানে থাকে আই এফ, আর এই যে থাকে কি ই এ, ওকে। সো স্যাচুরেশনের আগে ধরেন এখান থেকে স্যাচুরেশন, তার আগে কিন্তু থাকে লিনিয়ার, ওকে। সো আমি এটাকে লিনিয়ার ধরেই ফেলতে পারি, সমস্যা নেই। সো লিনিয়ার ধরে দেখেন যেহেতু 25% আমার ফ্লাক্স বৃদ্ধি পাচ্ছে, সো আমি ধরে নিচ্ছি যে আমার টার্মিনাল ভোল্টেজে 25% বৃদ্ধি পাবে, ওকে। কোনটা? নো লোড টার্মিনাল ভোল্টেজ, অর্থাৎ আমার নট নট নো লোড, ইনিশিয়াল যে ইয়েটা লোডেড অবস্থায় আমি পেয়েছিলাম, অর্থাৎ যখন এখানে তো লোড কনস্ট্যান্ট, সো ইনিশিয়াল অর্থাৎ এ নাম্বার অঙ্ক যে ফিল্ড কারেন্টটা ছিল তার চেয়ে আমি এখন 25% ফিল্ড কারেন্টটা বাড়াচ্ছি। সো 25% যদি বাড়াই, আমি ধরে নিচ্ছি আমার ইন্টারনাল জেনারেটেড ইএমএফ সেটা 25% বাড়বে। লিনিয়ার রিলেশনশিপ ব্যবহার করেছি আর কি, ঠিক আছে। তাহলে দেখেন ইএ টুটা এখন, ইএ ওয়ান ছিল 182 ভোল্ট যেটা আমি পেলাম, তাহলে ইএ টুটা হবে 227 ভোল্ট। এবং দেখেন যে আমরা এক্সাইটেশন ভ্যারি করলে যেটা আমাদের থিওরিতে আমরা দেখেছিলাম, সরাসরি ই এর ম্যাগনিটিউড চেঞ্জ হয়, তাই না। এবং যেহেতু ম্যাগনিটিউড চেঞ্জ হয়, করেসপন্ডিং অ্যাঙ্গেলে চেঞ্জ হয়। কিন্তু দেখেন এই যে এই ভি ফাই সাইন ডেল্টা যেটা আর কি, ওকে, এটা যেহেতু ডেল্টা, সো এই লম্ব যে অংশটুকু এটা থাকে কনস্ট্যান্ট, তাই না। তাহলে দেখেন আমি সেখান থেকে লিখতে পারি, ওকে, এই অংশটাকে যদি ভি ফাই সাইন ডেল্টা বলেন, অথবা
ইএ সাইন ডেল্টা বলি না কেন আমরা, সমস্যা নাই। এই অংশটা যেটা দেখেন, এই লাইন ধরে যদি সে সরে, তাহলে দেখেন আগের যে ইএ সাইন ডেল্টা 1 সমান ইএ টু সাইন ডেল্টা 2। ওকে? ২ টা সমান হবে। যেহেতু এই লাইন ধরে সরে এই অংশটা কিন্তু থাকে কনস্ট্যান্ট। ওকে? সো আবার যদি ধরেন পরে ডেল্টা 3 তে যায় সরতে, তাহলে সেখানে আমি সেটা একই জিনিস লিখতে পারতাম। এবং এটা করার উদ্দেশ্য হলো এখান থেকে আমি ডেল্টা 2 যেটা সেটার ভ্যালু বের করে ফেললাম। এই যে আমার ডেল্টা 2 এর ভ্যালুটা বের হলো। ওকে? বাই দিস টাইম I এর ইকুয়েশন আমরা জানি V5 মাইনাস EA2, তাহলে IA2 সমান V5 মাইনাস EA2 ডিভাইড বাই JXS। ওকে? XS এর ভ্যালু বলেই দেওয়া আছে 2.5 ওহম। সেখান থেকে দেখেন কত বের হলো আমার? 22.5 অ্যাঙ্গেল 13.2। এখন দেখেন ইনিশিয়ালি অ্যাঙ্গেলটা কত ছিল? 25.8, অ্যাঙ্গেল ছিল মাইনাস 31.8। ওকে? মাইনাস অ্যাঙ্গেল মানে এই যে এইটা এখানে ছিল। এখন দেখেন অ্যাঙ্গেলটা কই চলে গেছে? ম্যাগনিটিউডটা দেখেন 22.5, অ্যাঙ্গেল কিন্তু প্লাস হয়ে গেছে। তার মানে যেহেতু আমি ফিল্ড কারেন্ট বাড়িয়েছি 25%, 25% বাড়াতেই দেখেন মোটরটা আমার ওই সেম আগের লোডই ছিল। লোডে আমি কোনো চেঞ্জ করি নাই। অনলি 25% এক্সাইটেশন চেঞ্জ করাতেই আমার কারেন্টটা লিডিং পজিশনে চলে গিয়েছে। ওকে? সো দেখেন এখন যদি আমি পাওয়ার ফ্যাক্টর আবার বের করি, ইনিশিয়ালি যে পাওয়ার ফ্যাক্টরটা কি ছিল? 0.85 ল্যাগিং। সেই পাওয়ার ফ্যাক্টরটাই এখন দেখেন 0.974 লিডিং। ওকে? সো এই অঙ্কটা হাতেই করা যায়। এ এবং বি। এ এবং বি আমাদের হাতেই করা যায়। ওকে? অর্থাৎ এই অঙ্কের এ এবং বি। পার্ট সি যেটা ছিল সেটা আমাদের হাতে করা সম্ভব না। এটা আমাদের ওই ম্যাটল্যাব ব্যবহার করে প্লট করতে হবে আরকি। ওকে? এখানে কি বলেছে দেখেন, মেক এ প্লট অফ IA ভার্সেস IF ফর দ্য সিনক্রোনাস মোটর উইথ এ 15 এইচপি লোড। ওকে? তার মানে দেখেন আমরা এখন কি বের করলাম? 25% ফিল্ড কারেন্ট ইনক্রিজ করলে পরে করেসপন্ডিং ইয়েটা কত হয় এবং করেসপন্ডিং আয়টা কি হয়? এটা আমরা ক্যালকুলেট করে বের করলাম। তো এটাই বলেছে যে প্লট করতে আরকি। হ্যাঁ? অর্থাৎ আমি ইনক্রিজ করলাম ধরেন এই 25%, 26%, 27%, 30% এভাবে যদি গ্র্যাজুয়ালি বাড়াতে থাকি, তাহলে প্রতিটা ইনক্রিমেন্টের কারণে আয়ের ভ্যালুটা কি হয় সেটা দেখানোর জন্য আরকি। ঠিক আছে? সেটাই প্লট করতে বলা হচ্ছে। সো এটা আমরা এতগুলা ভ্যালু প্রতিটা স্টেজে একটা করে ক্যালকুলেট করতে হবে। সো এটা আমরা অবশ্যই হাতে করব না। এটা আমরা যেটা করব সেটা হলো MATLAB এ কোড করে এটা করা সম্ভব। ওকে? লুপ ফাংশন দিয়ে করতে পারবেন। মুহূর্তের মধ্যে এটা বের করে দিবে। সেই কোডটাও বইয়ে দেওয়া আছে। কারো যদি খুব ইন্টারেস্ট থাকে সেটা আপনারা করতে পারেন। এবং MATLAB কোডিং যদি ভালো মতো পারেন, তাহলে ইন ফিউচার আ আপনার কর্মজীবনেও দেখবেন এটার একটা ভালো সুবিধা পাবেন আপনি আরকি। সো দিস ইস দ্য হাই টাইম। এখনই আমি আশা করব আপনারা এই যে MATLAB কোডিং যেগুলা, সেগুলো প্র্যাকটিস করবেন। MATLAB কোডিং খুবই মজার একটা জিনিস। যারা বুঝে লজিক আ মাথার আমাদের আমরা যেভাবে চিন্তা করি, কম্পিউটার একটু ভিন্নভাবে চিন্তা করে। সো সেই কম্পিউটারের লজিক যারা ভালো বিল্ড করতে পারবেন, তারাই খুব ভালো MATLAB প্রোগ্রামার হবেন এবং দেখবেন পরবর্তী জীবনে এটা আপনাদের অনেক কাজে আসবে। এখন দেখেন আমরা একটা আগে অঙ্ক করব। অঙ্ক করার পরে সেটার অ্যাপ্লিকেশন দেখব। ওকে? আগের অঙ্ক ২ টা আশা করি আপনারা বুঝেছেন। ওকে? না বুঝতে পারার কিছু নেই। খুব ইজি একটা অঙ্ক ছিল। এখন খেয়াল করেন। সিনক্রোনাস মোটরের একটা বড় অ্যাপ্লিকেশন হলো যেহেতু তাকে লিডিং পাওয়ার ফ্যাক্টরে রান করা যায়। ওকে? সেহেতু এই মোটরটাকে ব্যবহার করে আমরা সিস্টেমের ওভারঅল পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করতে পারি। বিকজ
আমাদের সিস্টেমে ম্যাক্সিমাম হলো ইন্ডাকটিভ লোড। আমাদের বাসাবাড়িতে যত মোটর রয়েছে বা ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনে যত মোটর রয়েছে অলমোস্ট অল মোটরস আর ইন্ডাকটিভ, মানে ইন্ডাকশন মোটরস হুইচ ইজ ইন্ডাকটিভ লোড। অ্যাজ এ রিজাল্ট যেটা হয় আমাদের যেকোনো সিস্টেমে ল্যাগিং কারেন্ট ফ্লো হয় এবং পাওয়ার ফ্যাক্টর অনেক আ কমে যায় আরকি। এবং পাওয়ার ফ্যাক্টর কমে যাওয়া মানে আগের ক্লাসে আমি মনে হয় আলোচনা করেছিলাম। যেকোনো সিস্টেমে যেমন রিয়েল পাওয়ার সাপ্লাই দিতে হবে, তেমনি রিঅ্যাক্টিভ পাওয়ারও সাপ্লাই দিতে হবে, তাই না? তো কারেন্ট যদি এরকম ইন ফেজে না থাকে, সেটাই তো আমার ডিপেন্ড মানে ঠিক করবে যে আসলে সিস্টেমের ওভারঅল ক্যারেক্টারিস্টিক্স টা কি? সো যদি দেখেন যে কারেন্ট খুব বেশি ল্যাগিং, ওকে? তার মানে হলো সিস্টেমে ইন্ডাকটিভ লোড বেশি। এখন যদি এটাকে আমি আমি কম্পেনসেট না করি বাই সাম ক্যাপাসিটিভ লোড, তাহলে যেটা ঘটবে আমাদের সিস্টেমের যে ক্যাপাসিটি ছিল, সাপোজ দ্য জেনারেটিং প্ল্যান্টে যে ক্যাপাসিটি ছিল ধরেন একটা 5 এমভিএ জেনারেটর, সে যদি সিস্টেমের পাওয়ার ফ্যাক্টর 1 হয় তাহলে সে 5 মেগাওয়াট লোডকে রিয়েল পাওয়ার সাপ্লাই দিতে পারবে, তাই না? কিন্তু খেয়াল করে দেখেন, যদি সিস্টেমে পাওয়ার ফ্যাক্টর 1 না হয়, দেন এই যে ৫ মেগা 5 এমভিএ যেটা, তার একটা পোরশন যাবে এই ধরেন রিঅ্যাক্টিভ পাওয়ার সাপ্লাই, ওকে? অ্যান্ড একটা পোরশন যাবে রিয়েল পাওয়ার। তার মানে রিয়েল পাওয়ার কখনোই সে ইন দ্যাট কেস ৫ মেগাওয়াট সে দিতে পারতেছে না, তাই না? সো দ্যাটস ওয়াই আমাদের যেটা পাওয়ার সিস্টেমে করা হয়, এই রিঅ্যাক্টিভ পাওয়ার কম্পেনসেশন করা হয়। অনেক টেকনিক রয়েছে এটার আরকি, ঠিক আছে? সো একটা উল্লেখযোগ্য টেকনিক হলো যে সিস্টেমে যদি, যেটা আপনারা সম্ভবত 1-2 তেই পড়ে এসেছেন, ওই যে সিরিজ রেজোন্যান্স, প্যারালাল রেজোন্যান্স মনে আছে? এবং আপনারা যখন ইম্পিডেন্স জীবনে ১ম শিখছেন তখনই দেখছেন যে ক্যাপাসিট্যান্স এবং ইন্ডাকট্যান্স একটার একটার উল্টা। অর্থাৎ আমরা যদি ধরি যে ইন্ডাকটিভ লোড রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে, তাহলে একই সঙ্গে ক্যাপাসিটিভ লোড রিঅ্যাক্টিভ পাওয়ারকে সাপ্লাই করে। ওকে? এবং রিঅ্যাক্টিভ পাওয়ার সাপ্লাই করা মানে কারেন্ট হলো লিডিং কারেন্ট হতে হবে, তাই না? সাধারণত দেখা যায় আমাদের ক্যাপাসিটিভ লোডের জন্য কারেন্ট হয় লিডিং, ইন্ডাকটিভ লোডের জন্য হয় কারেন্ট হয় ল্যাগিং। ওকে? তো সিনক্রোনাস মোটরের সবচেয়ে বড় যে সুবিধা, সেটা হলো এই মোটরকে যদি আমরা লিডিং পাওয়ার ফ্যাক্টরে রান করাই, তাহলে যেটা ঘটবে, এই মোটরটা রিঅ্যাক্টিভ পাওয়ার সাপ্লাই করবে। ওকে? তো সেটার উপরেই আমরা এই ক্যারেক্টারিস্টিক্স এর উপরে বেস করে তার অ্যাপ্লিকেশন যেটা তৈরি হয়েছে, সেটাই হলো গিয়ে আমরা বলি পাওয়ার ফ্যাক্টর কারেকশন। অর্থাৎ সিস্টেমে আমরা যদি সিনক্রোনাস মোটর ব্যবহার করি, তাহলে আমাদের যেমন পারপাস সার্ভ হবে অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের সিস্টেমে যে ওভারঅল পাওয়ার ফ্যাক্টর সেটাও ফল করবে না আরকি, হ্যাঁ? বিকজ বাকি সবকিছু কি আমাদের ইন্ডাকটিভ লোড। এখন খেয়াল করে দেখেন, সেরকম একটা অঙ্ক এখানে রয়েছে। একটা ইনফাইনাইট বাস থেকে ট্রান্সমিশন লাইন দিয়ে আ একটা লোড বাস আসলো, কানেক্টেড ট্রান্সমিশন লাইন। পি এবং কিউ সে দুটাই দিবে। ইউজুয়ালি আমাদের এই যে কম্পেনসেশন যেটা, রিঅ্যাক্টিভ পাওয়ার এটা লোকালি হয়। রিয়েল পাওয়ার যেমন অল থ্রু দ্য গ্রিড প্রপাগেট করে রিয়েল পাওয়ার, হ্যাঁ? কিন্তু রিঅ্যাক্টিভ পাওয়ার কম্পেনসেশন হলো লোকাল। ধরেন লোকাল যে বাসে আমি লোড লাগাবো সেখানেই আমি ক্যাপাসিটিভ লোড লাগাই দিয়ে সেই কম্পেনসেশন করে দিব। ওকে? এটা পাওয়ার সিস্টেম পড়লে আপনারা আরো বুঝবেন এবং মেকানিজম গুলো কি আরো ভালো বুঝবেন। সো সেটা নিয়ে এখন আর আলোচনা যাচ্ছি না। আজকে আমাদের আলোচ্য বিষয় যেটা দেখেন, এই অঙ্কটা বুঝলেই বুঝবেন যে কিভাবে সিনক্রোনাস মোটর দিয়ে আমরা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করতে পারি, হ্যাঁ? ইনফাইনাইট বাস থেকে ট্রান্সমিশন লাইন দিয়ে টোটাল পাওয়ার আসতেছে একটা লোড বাসে, যেখানে ইন্ডাকশন মোটর কানেক্টেড ২ টা, একটা সিনক্রোনাস মোটর, হ্যাঁ? এবং যেহেতু ২ টাই ইন্ডাকশন মোটর দিয়ে আর যাই হোক, কখনো লিডিং পাওয়ার ফ্যাক্টর পাওয়া সম্ভব না। আপনাদের মনে হতে পারে আমাদের ওই যে একটা ইয়ে ইন্ডাকশন মোটর ছিল 3 ফেজ ওউন্ড রোটর, ওকে? বা স্লিপ রিং রোটর। সেটাই দেখেন আমরা এক্সটার্নাল রেজিস্ট্যান্স লাগাতে পারতাম। রেজিস্ট্যান্স লাগায় কিন্তু পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করা যায়। ওকে? অর্থাৎ
এই যে ধরেন 0.8 পিএফ, এটা থেকে ইমপ্রুভ করে আমি 0.9 বা 0.95 পিএফ এ আনতে পারি, কিন্তু তাকে লিডিং কিন্তু আপনি করতে পারবেন না। সো বাই প্রিন্সিপাল ইন্ডাকশন মোটর অলওয়েজ ল্যাগিং পিএফ এ রান করবে। এই এক্সটার্নাল রেজিস্ট্যান্স আপনি যদি অবশ্য ওই মোটরটা যে খুব বেশি অ্যাভেলেবল বা ব্যবহৃত মোটর তাও কিন্তু না। 3 ফেজ স্লিপ রিং ইন্ডাকশন মোটর যেটা, সেটা কিন্তু ডিউ টু কনস্ট্রাকশন, ডিউ টু প্রাইস অ্যান্ড ডিউ টু কমপ্লেক্স ইন নেচার, এটা কিন্তু খুব একটা অ্যাভেলেবল না। মানে খুব বেশি যে ব্যবহার হয় তাও কিন্তু না। স্পেশাল অ্যাপ্লিকেশন গুলো ছাড়া সবচেয়ে বেশি ব্যবহার হয় আমাদের কোনটা? স্কুইরিল কেজ রোটর। এই ফ্যান বলেন, মোটর বলেন, সব জায়গায় মোটামুটি স্কুইরিল কেজ রোটর ব্যবহার হয়। তো সেটা তো আর পাওয়ার ফ্যাক্টর আপনি চেঞ্জ করার কোনো অপশন নেই। সো এগুলো আসলে সবই ল্যাগিং লোড। এখন দেখেন অঙ্কটা কি বলতেছে। আচ্ছা, আমি ১ মিনিটের একটু বিরতি নিচ্ছি। আচ্ছা, ক্লাসের টাইমও শেষ। ঠিক আছে? সো এই অঙ্কটা আপনারা একটু দেখেন। আমি নেক্সট ক্লাসে আবার আলোচনা করব। আলোচনা করে আমি পরের টপিকে যাব। ঠিক আছে? আজকের এই অঙ্ক ২টা ৩টা আলোচনা করার উদ্দেশ্য হলো এই অঙ্ক ৩টা দিয়েই কিন্তু আসলে অ্যাকচুয়াল আমরা যেটা পড়েছিলাম সেই ডায়নামিক্সকে রিপ্রেজেন্ট করে। দ্যাটস ওয়াই অঙ্ক ৩টা আমি আলোচনা করলাম আরকি। হ্যাঁ? এটাকে অঙ্ক করা বললে ভুল হবে। দিস ইজ অনলি ডিসকাশন। সো আজকের ক্লাসে এইটুকুই। আশা করি নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে।